হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি শুরু করব। তো অর্থাৎ কার্য ক্ষমতা এবং শক্তি। কার্যক্ষমতা শক্তি দেখো, তার মধ্যে ফার্স্ট আমরা পড়ব কার্য। দৈনন্দিন জীবনে আমরা কার্য বলতে কি বুঝি? না, আমরা দৈনন্দিন জীবনে কার্য বলতে সারাদিন যা করছি, ধরো এই ভাত খেলাম, এই সাইকেল চালালাম, এই মাঠে কাজ করলাম, এখান থেকে এখানে একটা বস্তুকে নিয়ে গেলাম, ঠিক আছে, যা কিছু করছি দৈনন্দিন জীবনে সেগুলোকে আমরা কি বলছি? না, আমরা কার্য করছি। তো এবং যেমন আমরা একটা ভারী বস্তুকে মাথায় নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমরা ঘেমে টেমে ক্লান্ত হয়ে গেলাম, আমরা বলি আমরা কার্য করছি। একটা দেওয়ালকে আমরা সারাদিন ঠেলে সরানোর চেষ্টা করছি, আমরা ঘেমে টেমে একাকার হয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম, আমরা বলছি আমরা কার্য করছি। কিন্তু বিজ্ঞানে কার্যকে আমরা কিভাবে ডিফাইন করি, মানে বিজ্ঞান কার্যকে কিভাবে ডিফাইন করে? বিজ্ঞানের ভাষায় কার্য বলতে যে কোনো বস্তুর উপর আমরা যখন বল প্রয়োগ করি, তখন যদি বস্তুর স্মরণ হয়, তবেই আমরা বলবো যে আমরা কার্য করেছি। তাহলে যদি বস্তুর উপর বল প্রয়োগ করি কিন্তু বস্তুর স্মরণ না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা কার্য করিনি। যেমন একটা দেওয়ালকে আমরা সারাদিন ঠেলে সরানোর চেষ্টা করছি, বা ঠেলে সরাতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? যে আমরা কোনো কার্য করলাম না। হয়েছে? তাহলে কার্যে, তাহলে যখন আমরা বল প্রয়োগ করছি কোনো বস্তুর উপরে দিয়ে বস্তুর হচ্ছে স্মরণ হচ্ছে, সেটাকে বলছি কার্য। আর বিজ্ঞানের ভাষায় আমরা কার্যের পরিমাপ করছি কিভাবে, সায়েন্সে আমরা কার্যের পরিমাপ করছি কিভাবে, না হচ্ছে যে বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুর স্মরণ, তাদের যে গুণফল সেটা দিয়ে আমরা কার্যের পরিমাপ করছি। একটু যদি আমরা আরেকটু ডিটেলসে বলি, যে বস্তুর উপর প্রযুক্ত বল এবং যে বিন্দুর উপর আমরা বল প্রয়োগ করেছিলাম সেই প্রয়োগ বিন্দু স্মরণের গুণফলকে আমরা কি বলছি? ওই বল দ্বারা কার্য বা বস্তুর আমাদের দ্বারা কৃতকার্য। হয়েছে? তাহলে কার্য সমান সমান হচ্ছে যে কার্যের পরিমাপ আমরা কিভাবে করছি? প্রযুক্ত বল ইন্টু তোমার স্মরণ, বস্তুর স্মরণ বা বলের প্রয়োগ বিন্দুর স্মরণ, অ্যাপ্লাইড ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাই তো এফএস, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফএস। কার্যের যখন আমরা ডেফিনেশন দিই যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দু স্মরণের গুণফলকে আমরা কার্য বলি। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বস্তুর উপর প্রয়োগবিন্দুর মানে বলের প্রয়োগবিন্দুর স্মরণের গুণফলকে বলছি কৃতকার্য। তাহলে এফ ইন্টু এস। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু এফ আস, কার্য ইকুয়াল টু এফ এস আমরা যেটা করেছি, সেটা সমান সমান কি হবে? সাপোজ কোনো একটা বস্তুর উপর আমরা এফ ফোর্স অ্যাপ্লাই করেছি, এফ বল প্রয়োগ করেছি, যার ফলে বলের অভিমুখ হচ্ছে এই বরাবর এবং স্মরণও হয়েছে সাপোজ এই বরাবর। তাহলে সেই ক্ষেত্রে কৃতকার্য সমান কত? এফ এস। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, প্রযুক্ত বল এ কিন্তু বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দু স্মরণ হচ্ছে এস। এই বস্তুর উপর প্রযুক্ত বল আর বলের মানে বস্তুর উপর প্রযুক্ত বল হলে বস্তুর স্মরণ, আর বস্তুর তোমার বলের প্রয়োগবিন্দুর স্মরণ, দুটোর কনসেপ্ট কেন আলাদা? আলাদা বলতে কেন আমরা বলছি না, ধরো একটা ছোট এরকম একটা বস্তু নিয়েছি, সেই বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করছি তখন বস্তুটা ছোট বলে জাস্ট যে জায়গাটাতে বল প্রয়োগ করছি আর বস্তুটা প্রায় সেম, তাহলে জাস্ট বস্তুটার স্মরণ আর যে বিন্দুর উপর আমরা বল প্রয়োগ করছি তার স্মরণ প্রায় একই রকম। কিন্তু যখন একটা বস্তু সংস্থার কথা ভাবছি, আমরা অনেকগুলো বস্তু নিয়ে একটা সিস্টেম তৈরি করেছে, সেই সিস্টেমের কথা যখন ভাবছি তখন কিন্তু, বা একটা অনেক বড় বস্তুর কথা ভাবছি, সেই ক্ষেত্রে দেখো যে বস্তুর উপর যে বিন্দুর উপর আমরা বল প্রয়োগ করছি সেই বিন্দু স্মরণ আর টোটাল বস্তুটার স্মরণ কিন্তু সমান হচ্ছে না, অর্থাৎ বস্তু সংস্থার ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। সেই জন্য আমরা বলছি যে অ্যাকচুয়াল ডেফিনেশনটা দেওয়ার জন্য কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের প্রয়োগবিন্দু স্মরণের গুণফলকে বলছি কৃতকার্য। অবশ্যই সেটা বলের অভিমুখে স্মরণ হতে হবে। বুঝছি? তাহলে বলের অভিমুখে যদি স্মরণ না হয়, ধরো বলের অভিমুখে যদি স্মরণ না হয় মানে জাস্ট এইরকম, ধরো কোনো একটা বস্তু এখানে ছিল, তো বস্তুর উপর এফ বল আমরা ক্রিয়া করছি, বস্তুর উপর এফ বল ক্রিয়া করছে, তাহলে বস্তুর স্মরণ কোন বরাবর হচ্ছে না, এই বরাবর বস্তুর স্মরণ এস হচ্ছে। অর্থাৎ
দেখো বলের অভিমুখ আর সরণের অভিমুখ আলাদা আলাদা। সেই ক্ষেত্রে আমরা কি করব না, কৃতকার্য সমান আমরা জানি ডাব্লু সমান হচ্ছে তোমার বলের অভিমুখে বা সরণ, অর্থাৎ প্রযুক্ত বল এবং সরঞ্জাম, প্রযুক্ত বল এবং সরঞ্জাম একই অভিমুখে হয়। তাহলে সরণের অভিমুখে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে সরণের অভিমুখে বলের উপাংশ কত হচ্ছে না এফ কস থিটা। এই সরণের অভিমুখে বলের উপাংশ হচ্ছে কত এফ কস থিটা, তাই তো। অর্থাৎ আমরা কৃতকার্যের সমান কি লিখবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু সরণের অভিমুখে প্রযুক্ত বল এফ কস থিটা ইন্টু এস, অর্থাৎ এফ এস কস থিটা। তো দেখো যে আমরা জানি যে বলও হচ্ছে ভেক্টর রাশি আর সরণও হচ্ছে যে ভেক্টর রাশি। তাহলে দুটো ভেক্টর রাশির আমরা ফর্মটা কেমন পাচ্ছি না, এফ এস কস থিটা। আমরা তো জানি যে এ ডট বি ইজ ইকুয়াল টু কত এ বি কস থিটা, এ বি কস থিটা। অর্থাৎ এখানে যদি এ বি কস থিটা থাকে আমরা এ ডট বি লিখতে পারি, সেইভাবে এফ এস কস থিটা আছে মানে আমরা লিখতে পারি এফ ডট এস। অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কৃতকার্য সমান হচ্ছে এফ ডট এস। যেখানে আমরা জানি যে বলও হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি আর সরণও হচ্ছে যে ভেক্টর কোয়ান্টিটি। সেই সাপেক্ষে দেখো যে দুটো ভেক্টর কোয়ান্টিটি বল এবং সরণের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কৃতকার্য আসছে। অর্থাৎ দুটো ভেক্টরে একটা আমরা স্কেলার কোয়ান্টিটি, কার্যটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি পাই। তার একটা ভালো এক্সাম্পল কি হচ্ছে বল এবং সরণের ডট প্রোডাক্ট হচ্ছে কৃতকার্য আমরা পাই। ওকে, তাহলে দেখো যে তাহলে যখন কোনো একটা বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করছি, যদি বস্তুটার উপরে অনেকগুলো বল একসাথে কাজ করে, ঠিক আছে, একটা বস্তু সেই একটা যে কোনো বডিটার উপর অনেকগুলো ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, এক্সটার্নাল ফোর্স F1 F2 F3 অনেকগুলো ফোর্স হচ্ছে যে অ্যাপ্লাইড। সেই ক্ষেত্রে বস্তুটার কৃতকার্য কত হবে, মানে বলগুলো দ্বারা কৃতকার্য কত হবে না, বলগুলো যখন ইন্ডিভিজুয়ালি সেপারেটলি বস্তুটার উপর কাজ করত তখন যে ওয়ার্কডান পেতাম আমরা, সেই প্রতিটা ওয়ার্কডানের যদি আমরা যোগ করি, তারা যখন একসাথে কাজ করছে সেই প্রতিটা বলের জন্য ওয়ার্কডানের যোগফল এই বলগুলো যে লব্ধি তার যোগফলের সাথে সমান হবে। অর্থাৎ ধরো এই বলটার জন্য কৃতকার্য যদি W1 হয়, এই বলটার জন্য কৃতকার্য যদি W2 হয়, এই বলটার জন্য কৃতকার্য যদি W3 হয়, তাহলে বস্তুটার কৃতকার্য W হলে আমরা কি বলতে পারবো, W1 প্লাস W2 প্লাস W3 প্লাস ডট ডট। অর্থাৎ সবগুলোর ইন্ডিভিজুয়ালি ওয়ার্কডানের সাম ইজ ইকুয়াল টু ওয়ার্কডান, টোটাল ওয়ার্কডান দি বডি হয়েছে। নেক্সট যে দেখো যে কোনো একটা বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করছি দুটো ঘটনা ঘটতে পারে না, বলের অভিমুখে সরণ হতে পারে, তাই তো, অর্থাৎ বল এবং সরণ প্যারালাল হতে পারে, আর এন্টি প্যারালাল হতে পারে, মানে বল যেদিকে কাজ করছে, বল যে অভিমুখে কাজ করছে, সরণ তার বিপরীত অভিমুখে কাজ করছে, এটাও হতে পারে। যেমন একটা বস্তুকে যখন আমরা ভূমি থেকে উপরে তুলছি, তাই তো, একটা বস্তুকে যখন আমরা ভূমি থেকে উপরে তুলছি তখন বস্তুটার উপর যে অভিকর্ষ বল সেটা দেখো নিচের দিকে কাজ করছে, কিন্তু বস্তুটাকে আমরা উপরে টেনে তুলে নিয়ে আসছি, তাহলে বলের অভিমুখ হচ্ছে নিচের দিকে অভিকর্ষীয় বল, আর বস্তুটাকে আমরা উপরের দিকে তুলছি মানে সরণ হচ্ছে দেখো বিপরীতে, যেদিকে বল প্রযুক্ত করছে তা সেই অভিমুখে বিপরীতে, অ্যান্টি প্যারালালি। যখন এইরকম ভাবে কোনো একটা বস্তুর উপর বল এবং সরণ বিপরীতমুখী হবে, অর্থাৎ বলের বিরুদ্ধে আমরা কার্য করছি, বল যেদিকে তার বিপরীত দিকে সরণ মানে বলের বিরুদ্ধে কার্য করছি, এটাকে বলেছে বলের বিরুদ্ধে কার্য, ওয়ার্ক ডান এগেনস্ট ফোর্স। এবং এই ওয়ার্ক ডানটাকে আমরা কি বলছি, পজিটিভ ওয়ার্ক ডান হয়েছে। তাহলে আমরা দুটো টাইপের ওয়ার্ক ডান, একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান, পজিটিভ ওয়ার্ক ডান, আর হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান, পজিটিভ ওয়ার্ক ডান আর নেগেটিভ ওয়ার্ক ডান। ফার্স্ট এক্সাম্পল বললাম, তাহলে এই যে আমরা তোমার অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন একটা বস্তুকে উপর দিকে তুলছি তখন সেটা পজিটিভ ওয়ার্ক ডান, এবং সেটাকে আমরা কি বলছি, বলের বিরুদ্ধে কার্য। আবার ভালো এক্সাম্পল, তোমরা ঘর্ষণ বলের ক্লাসটা অলরেডি করেছো, তো দেখো বস্তুতে যেদিকে কোনো একটা বস্তু যেদিকে সরণ হয় ঠিক তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। তাহলে কোনো একটা বস্তু যখন কোনো একটা তলের সাপেক্ষে গতিশীল,
তখন ঘর্ষণ বল যে কার্যটা করছে, ঘর্ষণ বলের জন্য যে বস্তুর উপর কার্য হচ্ছে সেটা দেখো একটা বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। ঘর্ষণ বলের জন্য যে কার্য সেটা বলের বিরুদ্ধে কার্য, নয় কি? আর অর্থাৎ বলের বিরুদ্ধে কার্য বা ধনাত্মক কার্য, এটাকে আমরা কি বলছি পজিটিভ ওয়ার্ক ডান বা ধনাত্মক কার্য, এটাকে এরকম ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমের প্রতিটা বস্তুর মধ্যে যদি কোনো অভ্যন্তরীণ বল কাজ করে, বা কোনো একটা সিস্টেমের মধ্যে কোনো একটা বস্তুর উপরে যদি অভ্যন্তরীণ বল কাজ করে, সেই অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে যদি বস্তুটাকে সরাতে হয়, তাহলে আমাদের কি একটা বাইরের এজেন্টের দরকার হয়, একজন এক্সটার্নাল লোকের দরকার হয়, যে ওই অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে ওই বস্তুটাকে সরাতে সক্ষম হবে। এই এক্সাম্পলটাকে ওইভাবে ব্যাখ্যা করছি না, পৃথিবী আর ওই বস্তুটাকে একটা সিস্টেম অফ পার্টিকেল ধরো, তাহলে পৃথিবী এবং ওই বস্তুটা যদি একটা সিস্টেম অফ পার্টিকেল হয়, তাহলে পৃথিবী আর ওই বস্তুটার মধ্যে দেখো একটা অভ্যন্তরীণ বল, সেটা হচ্ছে অভিকর্ষ বল কাজ করছে। তাহলে এক্সটার্নাল এজেন্টকে না আমি বা তুমি, সে কি করছি ওই অভিকর্ষ বল যেটা হচ্ছে ওদের সিস্টেম অফ পার্টিকেলটার অভ্যন্তরীণ বল, তার বিরুদ্ধে বস্তুটাকে আমরা সরাচ্ছি। তাহলে এরকম হলো আমরা সেটাকে বলছি বলের বিরুদ্ধে কার্য বা পজিটিভ ওয়ার্ক ডান। বা সরাসরি তোমরা মনে রাখবে যে যখন বল যেদিকে কাজ করছে তার বিপরীত অভিমুখে যদি সরণ হয়, তাহলে আমরা সেটা কি বলছি বলের বিরুদ্ধে কার্য এবং পজিটিভ ওয়ার্ক ডান। আর নেগেটিভ ওয়ার্ক ডান কি না, যেদিকে বল কাজ করছে সেই অভিমুখেই যখন সরণ হচ্ছে বস্তুর প্রয়োগ বিন্দুর। যেমন একটা বস্তুকে আমরা এখান থেকে ছেড়ে দিলাম, বস্তুটাকে যখন এখান থেকে আমরা ছেড়ে দেব, তখন দেখো বস্তুটা ফ্রিলি ফল করবে, পড়তে থাকবে, তাহলে অভিকর্ষ বলের জন্য পড়ছে, তাহলে অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে, বস্তু সরানো হচ্ছে যে নিচের দিকেই হচ্ছে, তাহলে একই অভিমুখে থাকছে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে কি বলবো বলের দিকে কার্য, এবং এটাকে আমরা কি বলি নেগেটিভ ওয়ার্ক ডান। বুঝছেন? এখন যে বল প্রয়োগ করলেই কি কার্য সবসময় হয়, এটা আমরা দেখবো যে কার্যহীন বল, যেটাকে আমরা কি বলছি কার্যহীন বল, যে বল প্রয়োগ করলেই কি কার্য হবে, বা বল প্রয়োগ করছি বস্তু সরানো হচ্ছে তাহলেও কি কার্য হবে। অর্থাৎ কার্যহীন বল, দুটো কন্ডিশন, না বল প্রয়োগ করলেও কার্য নাও হতে পারে, আবার বল প্রয়োগ করছি সরণ হচ্ছে তা সত্ত্বেও কার্য নাও হতে পারে, যেটাগুলোকে আমরা কি বলছি কার্যহীন বল। তখন ওই বলগুলোকে আমরা কি বলছি কার্যহীন বল। যেমন ফার্স্ট কেস দেখো, আমরা কি পড়েছিলাম যে যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যে কোনটা থিটা হয়, তাহলে কৃতকার্য সমান সমান হয় এফএস কস থিটা, এফএস কস থিটা। তাহলে ফার্স্ট কেস যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে কত হবে না ডাব্লিউ ইকুয়াল টু এফএস, যেটা আমরা এই কন্ডিশনটা করেছিলাম, এফ এবং এস একই অভিমুখে। পাইছেন? সেকেন্ড কেস যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, সরি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে কি হচ্ছে না ডাব্লিউ ইকুয়াল টু দেখো 0। থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 0, কারণ কি ডাব্লিউ সমান হচ্ছে এফএস কস 90, আর কস 90 এর ভ্যালু 0, মানে হচ্ছে যে 0। তাহলে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বলবো আমরা, যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মিন্স প্রযুক্ত বল এবং সরণের মধ্যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কখন সেটা পসিবল? অর্থাৎ এরকম ছবিটা হতে পারে যে বল প্রযুক্ত হচ্ছে এই বরাবর এফ, আর সরণ হচ্ছে সাপোজ এই বরাবর এস, তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে এখানে 90 ডিগ্রি হচ্ছে। তো এই ফিজিক্যাল মানে এই যে এক্সাম্পলটা, সেটা আমরা কোথায় কোথায় দেখতে পাই, যে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বল প্রয়োগ করব, বস্তু সরণও হবে, অথচ কৃতকার্য 0 পাবো। একটা সুটকেসকে যখন তোমাদের একটা ফ্যামিলিয়ার এক্সাম্পল, একটা সুটকেসকে আমরা যখন এইভাবে ধরে নিয়ে যাচ্ছি জাস্ট, তো সুটকেসটার উপর অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করছে না নিচের দিকে কাজ করছে, এইভাবে আমরা নিয়ে যাচ্ছি জাস্ট। এটা ধরো সুটকেসটা নিচের দিকে আছে, তাহলে নিচের দিকে অভিকর্ষ বলটা কাজ করছে। এটা সুটকেসটা এভাবে ঝুলানো আছে সাপোজ, এইভাবে সুটকেসটা ধরো, তাহলে এর ভর যদি এম হয় সুটকেসটা, তাহলে এমজিটা নিচের দিকে কাজ করছে, তাহলে এটাকে আমরা এইভাবে ঠেলে নিয়ে যাচ্ছি। অর্থাৎ সরণ কোন দিকে হচ্ছে, ভূমির সাথে সমান্তরালভাবে এই বরাবর সরণ হচ্ছে এস, আমরা তো জাস্ট এইভাবে নিয়ে যাচ্ছি। তাহলে অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে, আর অভিকর্ষ বলের সাথে সমান্তরালভাবে ভূমির সাথে সমান্তরালভাবে, সরি মানে অভিকর্ষ বলের সাথে লম্বভাবে ভূমির সাথে সমান্তরালভাবে, যেহেতু আমরা এইভাবে নিয়ে যাচ্ছি সুটকেসটাকে, সরণটাই দিয়ে কাজ করছে, তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখো 90 ডিগ্রি। সেই জন্যই আমরা বলি, অর্থাৎ সরণ হচ্ছে
প্রযুক্ত বল অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য আমরা সরণ ঘটাচ্ছি, বাট কার্য হচ্ছে যে 0। এই জন্যই বলি যে আমরা যখন কোনো সুটকেসকে নিয়ে যাই তখন বল প্রযুক্ত করছি, বল প্রযুক্ত হচ্ছে, সরণও হচ্ছে, কিন্তু কৃতকার্য শূন্য। আর কখন কৃতকার্য, তাহলে এইখানে এই অভিকর্ষ বলটাকে আমরা কি বলছি, কার্যহীন বল। বল প্রযুক্ত হচ্ছে অথচ কোনো কার্য হচ্ছে না। সেকেন্ড, আর কখন কার্য শূন্য হতে পারে না, যদি এস ইজিক্যাল টু দেখো 0 হয়, যদি এস ইজিক্যাল টু 0 হয় তাহলে কত হবে, ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস থিটা, আর এফ এসটা 0 মিনস 0। অর্থাৎ বল প্রযুক্ত করছি কিন্তু বলের প্রয়োগ বিন্দু স্মরণ হচ্ছে না, স্মরণ শূন্য হলো বল, তখন আমাদের ওয়ার্ক 0 হচ্ছে, তখন ওই বলটাকে আমরা কি বলছি, কার্যহীন বল। ভালো এক্সাম্পল কি বলো, একটা দেওয়ালকে তুমি সারাদিন ঠেলে সরানোর চেষ্টা করছো, বাট ঠেলে সরাতে পারছো না, বল প্রযুক্ত করছো, বল প্রয়োগ করছো, বাট ঠেলে সরাতে পারছো না, তাহলে সেক্ষেত্রে কি হবে না, ওই ফোর্সটা দ্বারা হচ্ছে ওয়ার্ক 0 হচ্ছে, হয়েছে। বা তাহলে তোমরা একটা এক্সাম্পল বলছি, একটা লোককে তুমি বললে যে নারকেল পাড়তে ওঠো, নারকেল পেড়ে নিয়ে এসে তোমাকে দিল গাছের নিচে, তুমি বললে যে তোমার সরণ 0, কারণ প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই। সে গাছের গোড়া থেকে নারকেল পাড়তে উঠেছিল, দিয়ে আবার নিচে এসে সে দাঁড়িয়েছে, তাহলে সরণ 0। তুমি বললে তোমার কোনো কার্য হয়নি, সে লোকটা কি বলবে, এটা তোমরা নিজেরা জাস্ট ভাববে কিভাবে এক্সপ্লেন করবে ব্যাপারটাকে। তো এগুলোকে আমরা কি বলছি, কার্যহীন বল। তাহলে কার্যহীন বল আবার বলছি শর্তগুলো হচ্ছে যে যখন বল এবং প্রয়োগ বিন্দুর মধ্যে বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ পরস্পর লম্বভাবে হবে, আর কি যখন বল প্রযুক্ত হবে, যখন সরণ শূন্য তখন কার্য 0 হবে, তখন ওই বলগুলোকে আমরা বলছি কার্যহীন বল। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সেই সাপেক্ষে দেখো যে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরছে তখন সবসময় অভিকেন্দ্র বল হচ্ছে সেন্টার দিয়ে কাজ করছে, অভিকেন্দ্র বল সেন্টিপিটাল ফোর্স, আর স্পিডের ডাইরেকশনটা হচ্ছে স্পর্শক বরাবর, এটা পৃথিবীর স্পিডের ডাইরেকশন, তাহলে অ্যাঙ্গেলটা কত হয়, 90 ডিগ্রি। অভিকেন্দ্র বলের জন্য তো পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা এই পয়েন্টে হচ্ছে যে স্পিডের ভেলোসিটির অভিমুখটা হচ্ছে এই বরাবর, আর যেটা ভেলোসিটির অভিমুখ সেটা সরণের অভিমুখ, আর অভিকেন্দ্র বলের জন্য ঘুরছে সেটা সেন্টারের দিয়ে কাজ করছে, তাহলে অ্যাঙ্গেলটা কত হয়, 90 ডিগ্রি। সেই জন্য আমরা বলি যে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরছে তখন সে কোনো রকম কার্য করছে না, রাইট। এখন তাহলে কার্য স্কেলার রাশি, তাই তো, তাহলে কার্যের ইউনিট কি হবে, কার্যের একক কি হবে, ওয়ার্ক ডান ইউনিট কি হবে না, সিজিএস এ যদি আমরা বলি না, সিজিএস ইউনিট না, ডাব্লিউ ইকুয়াল টু এফএস, তাহলে কার্যের একক সমান সমান দেখো বল ইনটু সরণ, তো তাহলে বলের একক ইনটু সরণের একক, তাহলে বলের একক আমরা কি জানি, সিজিএস এ ডাইন, সরণের একক আমরা কি জানি, তোমার হচ্ছে সেন্টিমিটার, তাহলে কার্যের একক হচ্ছে ডাইন সেন্টিমিটার, এটাকে আমরা কি বলি, আর্ক। এই ডাইন সেন্টিমিটারটাকে আমরা কি বলছি, আর্ক কার্য। আবার তোমার এসআই একক কি হবে, নিউটন ইন্টু বলের একক হচ্ছে নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার, এটাকে আমরা কি বলছি, জুল। নিউটন মিটারটাকে আমরা বলি জুল। তাহলে বলের হচ্ছে সিজিএস একক হচ্ছে যে তোমার আর্ক, এবং এসআই একক হচ্ছে যে জুল। তাহলে আর্ক আর জুলের ডেফিনেশন আমরা কিভাবে দেবো, সিজিএস একক আর্কের ডেফিনেশন কিভাবে দেবো, দেখো যে যদি এ ফিজিক্যাল টু 1 হয়, তাহলে এ ফিজিক্যাল টু 1 হয়, তাহলে ডাব্লিউ ফিজিক্যাল টু হতে হবে 1 আর্ক। এ ফিজিক্যাল টু 1 ডাইন, এ ফিজিক্যাল টু 1 সেন্টিমিটার হলে ডাব্লিউ ফিজিক্যাল টু 1 আর্ক। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি 1 ডাইন বল প্রয়োগ করা হয় এবং তার ফলে ওই বস্তুর সরণ যদি 1 সেন্টিমিটার হয় বলের অভিমুখে, তাহলে আমরা বলবো ওই বলের কার্য হচ্ছে কত না 1 আর্ক। আর সেম তোমার জুলের ডেফিনেশন কি দেবো না, 1 নিউটন যদি হয় এফটা, সরণটা যদি হয় 1 মিটার, তাহলে এ ফিজিক্যাল টু কত হবে 1 জুল। অর্থাৎ কোন একটা বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বলের অভিমুখে যদি সরণ 1 মিটার হয়, তাহলে আমরা কার্য বলবো ওই কার্যকে আমরা কি বলবো, 1 জুল কার্য। তাহলে জুল এবং কার্যের রিলেশনশিপ কি না, জুল এবং কার্যের রিলেশনশিপ হচ্ছে দেখো না, 1 জুল যদি আমরা বলি, 1 জুল সমান কত, 1 নিউটন ইন্টু 1 মিটার,
হয়েছে। আবার 1 নিউটন সমান আমরা কি জানি, এফ সমান এম, 1 নিউটন সমান সমান আমরা জানতাম তোমার গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। কারণ কি এফ সমান এম ছিল, তাই তো, তাহলে এমিটা গ্রাম আর এটা ত্বরণটা হচ্ছে যে, যেহেতু যদি 1 নিউটনের ডেফিনেশন আমরা সবসময় এম থেকে দিই, তাহলে এমটা হচ্ছে গ্রাম আর এটা হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন সমান কত হবে, 1 নিউটন সমান হবে 1 গ্রাম ইন্টু সরি মিটার। 1 নিউটন সমান হচ্ছে কত, 1 কেজি ইন্টু কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার বাই 1 সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 মিটার হয়েছে। তাহলে আমাদের কি সম্পর্ক আমরা কার বের করতে যাচ্ছি, 1 জুল সমান কত আর্গ, এটা আমরা সম্পর্ক বের করতে যাচ্ছি। তাহলে আবার আর্গ সমান আমরা কি জানি, আর্গ সমান হচ্ছে কত, আর্গ সমান হচ্ছে যে ডাইন ইন্টু সেমি, অর্থাৎ গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আর্গ। তাহলে নিউটন হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 মিটার আছে, তাহলে 1 কেজি সমান দেখো 1000 গ্রাম, তাই তো। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার বাই 1 সেকেন্ড স্কোয়ার ইন্টু আবার 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে কি আসছে না 1000 আসছে ইন্টু 100 ইউনিটগুলোকে আলাদা করে দাও, তাহলে গ্রাম সেমি স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, সেমি স্কোয়ার। তাহলে এটা কত আসছে দেখো, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা শূন্য 10 টু দি পাওয়ার 7। আর এদিকটা কি চলে এসেছে, গ্রাম সেমি স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড স্কোয়ার মানেই হচ্ছে যে ডাইন। তাহলে 1 নিউটন সমান কত এলো, 10 টু দি পাওয়ার আর্গ। তাহলে 1 নিউটন সমান কত হচ্ছে, 10 টু দি পাওয়ার 7 আর্গ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 জুল সমান হচ্ছে যে 10 টু দি পাওয়ার 7 আর্গ হয়েছে। নেক্সট দেখো যে তাহলে কৃতকার্য আমরা গ্রাফিক্যালি কিভাবে বের করব, গ্রাফের সাহায্যে কৃতকার্য কিভাবে বের করব, এই জায়গাটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। না ডাব্লু সমান হচ্ছে এফএস, তাহলে যদি আমরা এক্স অ্যান্ড ওয়াই এক্সিসে সাপোজ এসটাকে আমরা হচ্ছে যে সরণটাকে এক্স এক্সিস বরাবর রিপ্রেজেন্ট করছি, আর হচ্ছে যে এফটাকে আমরা ওয়াই এক্সিস বরাবর রিপ্রেজেন্ট করছি। তাহলে কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল দু রকম হতে পারে, একটা হচ্ছে যে তোমার কনস্ট্যান্ট ফোর্স হতে পারে, আর একটা ভেরিয়েবল ফোর্স হতে পারে। কনস্ট্যান্ট ফোর্স হতে পারে, ভেরিয়েবল ফোর্স হতে পারে। কনস্ট্যান্ট ফোর্স বলতে জাস্ট একটা সমমানের বল দিয়ে বস্তুটাকে আমরা এইভাবে ঠেলে নিয়ে সরাচ্ছি, আর ভেরিয়েবল ফোর্স মানে জাস্ট বস্তুর উপর প্রযুক্ত বলের মানটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। তাহলে ফার্স্ট কেস আমরা কি করব, যে সমমানের বলের জন্য কৃতকার্য, সমমানের বলের জন্য কৃতকার্য যদি হয়, তাহলে বলের মানটা ধরো ধ্রুবক, একটা জায়গাতে বলের মানটা ধ্রুবক, তাহলে যত আমরা বল প্রয়োগ করছি বস্তুর কি হচ্ছে, সরণ হচ্ছে। সমমানের বল, বস্তুর মান ধ্রুবক এফ, যত আমরা বল প্রয়োগ করছি বস্তুর সরণ হচ্ছে। তাহলে কৃতকার্য সমান আমাদের কি আসছে না, কৃতকার্য সমান সমান আসছে দেখো এফএস, অর্থাৎ এফএস বলতে কি না, দেখো একটা আয়তক্ষেত্র পেয়েছি বা বর্গক্ষেত্র পাবো, যাই হোক একটি পাবো আমরা, সেই ক্ষেত্রে এফএস মানে কি রিপ্রেজেন্ট করছে না, এফটা হচ্ছে যে এটা রিপ্রেজেন্ট করছে, আর এসটা সরণটা হচ্ছে এটা রিপ্রেজেন্ট করছে। তাহলে কি আছে, এফ ইন্টু এস মানে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে মাঝের ক্ষেত্রফলটা চলে আসছে। যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে এফ ইন্টু এস মানে মাঝের ক্ষেত্রফলটা চলে আসছে। অর্থাৎ এফে ফোর্স এবং সরণের যদি আমরা গ্রাফ রিপ্রেজেন্ট করি, তাহলে তার যে গ্রাফটা পাবো তার মাঝে যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা কি প্রকাশ করে না, ওই বল দ্বারা ওই সরণের জন্য কৃতকার্যের মানকে প্রকাশ করে। কোনো তোমার ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের গ্রাফ মাঝের এরিয়াটা কি করছে না, ওয়ার্কডানকে প্রকাশ করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য কৃতকার্য। তো
তো পরিবর্তনশীল বলের জন্য কৃতকার্য মানে কি, দেখো বলের মানটা বারবার পরিবর্তন হচ্ছে, সেই সাপেক্ষে আমরা কৃতকার্যটা ফার্স্ট বের করব, তারপরে তার গ্রাফটা বের করব। তাহলে দেখো সরণ হচ্ছে বাট বলের মানটা বারবার পরিবর্তন হচ্ছে, তাহলে ফার্স্ট আমাদের কৃতকার্যটা বের করতে হবে। না যেহেতু বলটা পরিবর্তনশীল, তাহলে আমরা বল ইনটু যদি সরণ করি, কোনো সময় বলটা কনস্ট্যান্ট নয়। তাহলে কি করছি, যে পাথ বরাবর যাচ্ছে সেই পাথটাকে জাস্ট ছোট ছোট অংশে আমরা ভেঙে নিচ্ছি। ঠিক আছে, পরিবর্তনশীল বলের জন্য এরকম অনেকগুলো ছোট ছোট অংশে পাথটাকে হচ্ছে যে আমরা ভেঙে নিচ্ছি। ঠিক আছে, তাহলে যে কোনো একটা যদি ক্ষুদ্র অংশ নিই আমরা, একটা হচ্ছে যে কোনো ক্ষুদ্র অংশ নিয়েছি, তাহলে এই ক্ষুদ্র অংশের জায়গাটাতে এই যে ডিএক্স ক্ষুদ্র অংশটা আমরা নিয়েছি, এই ডিএক্স ক্ষুদ্র অংশে সাপোজ বলটা কাজ করছে এই বরাবর হয়েছে, তাহলে এখানে অ্যাঙ্গেল থিটা। এখানে যেহেতু ডিএক্স গুলো খুবই ক্ষুদ্র, অর্থাৎ সরণটা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র করে টোটাল পাথটাকে ভেঙে নেওয়া হচ্ছে, সেই জন্য কি হয় না, ওই ক্ষুদ্র সময়, যেহেতু ক্ষুদ্র সরণটা ক্ষুদ্র সময় সাপেক্ষে নেওয়া হচ্ছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ওই ক্ষুদ্র সময়ের সাপেক্ষে বলটা হচ্ছে ওইটুকু সরণের জন্য অপরিবর্তনীয়। বুঝতে পারলে? তাহলে ওইটুকু সময়ের জন্য বলটা যদি অপরিবর্তনীয় হয়, ধ্রুবক ধরে নেওয়া হয়, তাহলে এখানে তোমার সরণ বরাবর বলের উপাংশ কত না এফ কস থিটা, যেহেতু আমরা অ্যাঙ্গেলটা নিয়েছি থিটা, তাহলে এই সরণ বরাবর বলের উপাংশটা হচ্ছে, ক্ষুদ্র সরণ বরাবর বলের উপাংশটা হচ্ছে এফ এস কস থিটা। তাহলে ওই ক্ষুদ্র সরণের জন্য কৃতকার্য সমান কত হচ্ছে, যে কৃতকার্য সমান হচ্ছে এফ কস থিটা ইন্টু ডিএক্স হয়েছে, এফ কস থিটা ইন্টু ডিএক্স। তাহলে ক্ষুদ্র সরণের জন্য কস থিটা ইন্টু ডিএক্স, তাহলে হচ্ছে যে টোটাল পাথটার জন্য সাপোজ আমরা ধরলাম যে সরণ হয়েছে যে কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস পজিশন থেকে নাও, x1 থেকে সরণ হয়েছে x2, অর্থাৎ এটাকে আমরা s বলছি, সেই সাপেক্ষে এইটুকু জায়গা আমরা নিয়েছিলাম। তাহলে এই এফ এস কস থিটা ডিএক্স এটা কি রিপ্রেজেন্ট করছে না, এইটুকু জায়গার এরিয়াটাকে রিপ্রেজেন্ট করছে। এই এফ এস কস থিটা ক্ষুদ্র সরণ ডিএক্স এর জন্য যে কৃতকার্য এফ কস থিটা ডিএক্স, সেটা এই জায়গাটা যে এরিয়াটা তাকে রিপ্রেজেন্ট করছে টোটাল কৃতকার্যের মান ইন দি গ্রাফে। হয়েছে, তাহলে টোটাল পাথটার যখন জন্য আমরা কৃতকার্য বের করব, তখন আমরা কি করব না ইন্টিগ্রেশন করে দেবো জাস্ট, বা মানে টোটাল অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করেছিলাম, সেটা ইন্টিগ্রেশন করে দিচ্ছি কিভাবে না, x1 থেকে x2 এফ কস থিটা ডিএক্স, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ডান এই পাথটার জন্য। এখানে দেখো যে টোটাল পাথটার সাপেক্ষে যখন ভাবছি, তখন কিন্তু এফটাও কনস্ট্যান্ট নয় আর থিটাটাও কনস্ট্যান্ট নয়। আমরা ডিএক্স ক্ষুদ্র সরণটা যেহেতু খুব ক্ষুদ্র সময় সাপেক্ষে হচ্ছে, সেই জন্য ওইটুকু সময়ের জন্য এফটাও কনস্ট্যান্ট, থিটাটাও কনস্ট্যান্ট, সেই সাপেক্ষে আমরা কার্যটা এটা বের করেছিলাম। বাট টোটাল পাথটা যখন নেব, তখন দেখো যে এফটাও পরিবর্তনশীল, মানে এফটাও ধ্রুবক নয়, ওটাও ভেরিয়েবল, আর থিটাটাও হচ্ছে সব পজিশনে সমান হবে না, তাহলে থিটাটাও হচ্ছে ভেরিয়েবল। যাই হোক, এটা হচ্ছে যে পরিবর্তনশীল বলের জন্য কৃতকার্যের মান। তাহলে এই যে টোটাল কার্যটা পরিবর্তনশীল বলের জন্য, সেটা কোনটা, কোন জোনটাকে রিপ্রেজেন্ট করবে গ্রাফে না, টোটালটা কি করবে, টোটাল এরিয়াটা হচ্ছে যে এই টোটাল কৃতকার্যটাকে রিপ্রেজেন্ট করবে এখানে। তাহলে যাই হোক, বল এবং সরণের যে গ্রাফ, সেখানে যাই গ্রাফ পাই না কেন আমরা, মাঝের যে এরিয়াটা পাবো সেটা হচ্ছে কৃতকার্যের মানকে নির্দেশ করবে। আর এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কৃতকার্য যে কোন পাথ বরাবর গেছে তার উপর নির্ভরশীল করছে না, প্রাথমিক পজিশন এবং অন্তিম পজিশন, ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন, শুধুমাত্র ওই দুটো কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে। হয়েছে, সেই জন্য বলা হয় পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, ওয়ার্ক ডান হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি।